সেমিনার রেকর্ড হচ্ছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি পাচ্ছি। ওকে, সো যেখানে ছিলাম, সরি ফর ইন্টারাপশন, আমার লাইন কেটে গেছে। এখানে বলতে পেইড অ্যাকাউন্ট কিনা, ওরা আর কি অ্যাকাউন্ট সিঙ্ক করতে পারে না আমার সাথে, ব্রাউজারের সাথে। ওকে, আমরা যেখানে ছিলাম, সো এইচটিটিপি রিকোয়েস্টের এই প্যারামিটারগুলি অরিজিনাল সোর্সে এইভাবে যায়। তো এটা যদি আমরা এনকোডেড দেখি, প্লেন টেক্সট হিসেবে দেখতে পাবো। মেইনলি এটা থাকলে হচ্ছে এনকোডেড ওয়েতেই যায়। ভিউ এনকোডেড লেখা থাকলে সোর্সে দেখা ওরা এইচটিপি যে প্যারামিটারটা পাঠাচ্ছে গেট রিকোয়েস্টের সাথে এনকোডেড হিসেবে পাঠাচ্ছে। এইটা এই স্টেটমেন্টটা সব মেথডের জন্য সত্য, অর্থাৎ যে কোনো প্যারামিটার এইচটিটিপি কোনো মেথডের প্যারামিটার যখন আমরা পাঠাবো, এটা অবশ্যই ইউআরএল এনকোডেড হিসাবেই পাঠাবো। ইউআরএল এনকোডেড করার জন্য আমাদের জাভাতে যেরকম লাইব্রেরি আছে, আমি ছোট্ট আইডিয়া দেই। ইউআরএল এনকোডেড লাইব্রেরি এবং ডিকোডেড লাইব্রেরি আছে। ইউআরএল এনকোড, আমি ইউআরএল এনকোড যেটার কথাই বলছিলাম, ইউআরএল এনকোড এবং আরেকটা আছে ইউআরএল ডিকোড। এটাতে আমরা ওই লাইব্রেরিটাকে এনকোড করতে পারি, ওই রিকোয়েস্টগুলো এনকোড করতে পারি। অর্থাৎ আমরা যখন রিকোয়েস্টে পাঠাবো এনকোড করে পাঠাবো, বা যখন আমরা রেসপন্স হবো ডিকোড করবো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট প্যারামিটার। এরপরে দ্বিতীয় পার্ট, এটা একটা বড় অংশ, সেটা হচ্ছে রিকোয়েস্ট বডি। সব মেথড কিন্তু রিকোয়েস্ট বডি সাপোর্ট করে না। ইউজুয়ালি পুট মেথড, পোস্ট মেথড, এরা হচ্ছে রিকোয়েস্ট বডি সাপোর্ট করে। অর্থাৎ আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি শুধু ইউআরএল এর মধ্যেই পাঠাবো, তার সাথে সাথে ইউআরএল বডিতেও পাঠাবো। এটা যে ডেভেলপাররা বলে হচ্ছে পেলোড, অর্থাৎ যে রিকোয়েস্টের বডির ভিতরে সেই স্পেশাল প্যারামিটার যেগুলো আমাদের দেওয়া দরকার সেটা আমি পাঠাচ্ছি। তো এখানে এইচটিটিপি এই মেথডগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে। যেমন শুরু হয় কানেক্ট থেকে, তারপরে হেড, আমাদের মেইনলি জানার দরকার হয় গেট, পোস্ট। এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়। গেট রিকোয়েস্ট হচ্ছে রিসোর্স নেওয়ার জন্য, পোস্ট রিকোয়েস্ট হচ্ছে রিসোর্সের প্যারামিটার এবং প্যারামিটার বডি সহ যাওয়ার জন্য। পুট রিকোয়েস্ট হচ্ছে মেইনলি পুট ইউজ করা হয় হচ্ছে ম্যাসিভ ডেটা ট্রানজাকশনের জন্য, অথবা এটাকে বলে হচ্ছে কোনো স্পেশালি আপডেট করার জন্য। এই বেস্ট প্র্যাকটিসেসগুলি ব্যবহার করা হয়েছে সাধারণত দীর্ঘদিন ধরে যারা আইসিটি প্রোটোকল ইউজ করে এপিআই বানাচ্ছে, বেস্ট প্র্যাকটিসেসের উপর করেই তৈরি করা হচ্ছে। মাইক্রো সার্ভিসের স্পেসিফিকেশন দেখে অবশ্য টের পাওয়া যায়। তো এরপরে আসে হচ্ছে ব্যবহার করার অংশ। আমি বলছিলাম যে গেট, পোস্ট, পুট, ডিলিট। ডিলিট মেইনলি কাজ করে হচ্ছে যে আমি কোনো আপডেট অপারেশন করবো, অর্থাৎ কোনো রিসোর্স ডিলিট করতে হবে, অর্থাৎ কোনো ডেটা বা কোনো অপারেশন ডিলিট করতে হবে। এটা একটা যেটাকে বলে হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার ওয়ে। এছাড়া অন্যান্যগুলো খুব একটা বেশি ব্যবহার করা হয় না। এই জন্য এইচটিটিপি মেথড লিখে ইমেজ সার্চ করলে সাধারণত পপুলার গুলোই আসে। গেট, পোস্ট, ডিলিট, লাইক সামথিং, এগুলো হচ্ছে মেইনলি পপুলার, সবগুলি সাধারণত আসে। সো আমরা যখন দেখবো তখন অ্যাটলিস্ট অন্ততপক্ষে মেইনলি আইডিয়াগুলি দেখলে হয়। তো আমরা যেখানে ছিলাম এপিআই, তো একটা এপিআই যখন আমরা ওয়েব এপিআই বানাচ্ছি, ওয়েব এপিআই ব্রাউজারে আমরা রিকোয়েস্ট পাঠালে যে বিহেভিয়ার থাকে, ওই এপিআই রিকোয়েস্ট পাঠালেও সেম একই বিহেভিয়ার থাকবে, কারণ এটাই হচ্ছে এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে। আচ্ছা, এবার আসি হচ্ছে অ্যাপ্লিকেশন। সরি, আমাদের রেকর্ডিং এর অংশ দেখা এসে কেটে দিলাম। এবার আসি হচ্ছে আমরা যে টার্গেটে ছিলাম, রিকোয়ারমেন্ট। ফাংশনাল বিহেভিয়ার। ফাংশনাল বিহেভিয়ার ভিতরে আমাদের কি কি টেস্ট করতে হতে পারে? যেটা করতে হতে পারে যে নাম্বার 1 ফাংশনাল বিহেভিয়ার হচ্ছে যে হ্যাপি পাথ, যেটা হচ্ছে ডেভেলপাররা যে জিনিসগুলো ইউনিট টেস্ট করে দেয়, বা একটা ভ্যালিড রিকোয়েস্ট যাচ্ছে, একটা ভ্যালিড রেসপন্স আসবে। হ্যাপি পাথের পরপরই আসে হচ্ছে যে বাউন্ডারি ভ্যালুস। এখন বাউন্ডারি ভ্যালুস কি কি? প্রত্যেকটা রিকোয়েস্টের একটা টাইপ ডিফাইন করা আছে, লেটস সে লং, স্ট্রিং, হোয়াটএভার, বা ইন্টিজার। তো
তো এই সমস্ত টাইপ দিয়ে যেই মেথডগুলোকে আমার কল করা হয় সেই মেথডগুলির টাইপ দিয়ে আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি ওই টাইপের বাউন্ডারি ভ্যালু ব্যবহার করে আমরা যে টেস্টগুলি করি। আমি একবারে লিখলাম বাউন্ডারি ভ্যালু ব্যবহার করি। এখানে জিজ্ঞেস করতে পারেন যে বাউন্ডারি ভ্যালু একটা এক্সাম্পল দেন। লেটস সে তিনি আপনারা যদি লেটস সে একটা ইন্টিজার কোনো প্যারামিটার হিসেবে নিচ্ছে, ইন্টিজার প্যারামিটার। সো এখানে আমরা জানি যে ইন্টিজার সাধারণত 32 বিট হয়। সো আমি দেখবো যে 32 বিট ডেটা 2 টু দি পাওয়ার 32 এর বড় নাম্বার দিয়ে চেক করে দেখবো যে আসলে রিকোয়েস্টের মধ্যে যায় কিনা বা কোনো ধরনের ইউরো হচ্ছে কিনা, ওই চেকগুলো আসছে কিনা। সো দ্যাটস এ স্মল এক্সাম্পল অফ বাউন্ডারি ভ্যালুস। এরপরে 3 নম্বরটা হচ্ছে সি নাম্বার থাকে হচ্ছে এক্সেপশনস। এখন এইচটিটিপি এক্সেপশন গুলো আমরা জানি যে এক্সেপশন মানে হচ্ছে যে সেই সমস্ত নোন পাথ যেগুলি আমরা ডেভেলপাররা অলরেডি হ্যান্ডেল করছে। কিছু জেনারিক এক্সেপশন স্ট্র্যাটেজি থাকে, যেমন হচ্ছে যে যদি ইউজার রং ভ্যালু দেয়, ইউজার যদি ভ্যালু নাই দেয়, ইউজার যদি কোনো একটা ম্যালিশিয়াস ইনজেকশন করে বা নন এক্সপেক্টেড ভ্যালু দেয়, এই বিভিন্ন সিনারিও ডেভেলপাররা প্রিডিফাইন করে, বা ধরো অ্যাপ্লিকেশন ধরেন একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে কোনো সমস্যা হলো, এগুলো ডিফাইন করে এক্সেপশন বিহেভিয়ার করে। জাভা এক ধরনের এক্সেপশন রাখে, জাভা ডটনেট বা ওওপি বেস ল্যাঙ্গুয়েজে এরা হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ র এক্সিকিউশন কোডের আগে এরা ইন্টারমিডিয়েট একটা কোড জেনারেট করে। সো এক্সেপশন যখন আমরা ডিফাইন করি তখন ওই যখন আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেই আসে তখন আমরা ধরে নিতে পারি, অর্থাৎ জাভা যখন যে ভিএম এর মধ্যে রান করছে তখনই এক্সেপশনগুলি আমরা ধরে নিতে পারি, ইন কেস সিমিলার টু ডটনেট সিএলআর। সেই এক্সেপশনগুলি যাতে প্রত্যেকটা এক্সেপশন আমরা ডিফাইন করে ধরে নিতে পারি, কারণ এক্সেপশন বিহেভিয়ার ডিফাইন করা কিন্তু একটা ডেভেলপমেন্ট ফাংশনালিটি। সো অ্যাজ এ কিউএ সো আপনাকে ওই জিনিসগুলি টেস্ট করতে হয় যে হ্যাঁ প্রত্যেকটা এক্সেপশন পাথ ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। এখন এখানে আমরা যেহেতু এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে আমরা এপিআই কে অ্যাক্সেস করবো, সো এক্সেপশন পাথগুলি চেক করার সময় আমাদের যেগুলো দেখতে হবে যে এইচটিটিপি ইরর লিস্ট, অর্থাৎ এইচটিটিপি প্রোটোকল দিয়ে যখন আমরা কোনো ওয়েব এপিআই কে অ্যাক্সেস করতেছি আমরা তো আর জাভা যে ভিএমএ যে স্ট্যাক ট্রেস তৈরি হয়েছে সেটা তো আর আমরা দেখতে পাবো না। তো এই রিকোয়েস্টগুলি সাধারণত বাই প্রিন্সিপাল যে ওয়েব এপিআই গুলি ডিফাইন করা থাকে তারা এই এক্সেপশন মেসেজটাকে ট্রান্সলেট করে এইচটিটিপি মেসেজ আকারে পাঠায়। তো সেই জন্য আমাদের এই এইচটিটিপি মেসেজের ইররগুলিকেও যেটাকে বলে যে ভ্যালিডেট করতে হয়। লেটস সে আমি একটা রং ইনপুট প্যারামিটার দিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠালাম, রেসপন্সও পেলাম হচ্ছে 404 ব্যাড রিকোয়েস্ট। সো এই এইচটিটিপি রিকোয়েস্টগুলো জানতে হয় যে আসলে এইচটিটিপি প্রোটোকল যেহেতু ব্যবহার করতেছিল এইচটিটিপি প্রোটোকলের এইচটিটিপি যে ইরর কোডগুলো আছে সেটা ডেফিনেশনগুলো জানতে হয়। এটার উপর বেস করে কিন্তু আমার অ্যাপ্লিকেশনগুলি সঠিক বিহেভিয়ার করছে কিনা এইটা ডিফাইন করা যায়। এইচটিটিপি ইরর কোডস। আচ্ছা, ইরর কোডে কিছু ক্লাস আছে 1x 2x 3x 4x এবং 5x। আমি এটা হচ্ছে 4x এবং 5x এর দিয়েছি, এটা বিহেভিয়ার আমি উইকিতে চাই। ওকে, চলে আসছে। এইচটিটিপি 1x সাধারণত খুব কম ব্যবহার করা যায়। এটা মূলত যেটাকে বলে হচ্ছে যে প্রোটোকল স্টেজ ডেফিনেশন। মেইন টার্গেট থাকে আমাদের এইচটিটিপি 200 2x ডেফিনেশন। আমরা যারা জেমিটার ইউজ করি বা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি, এইচটিটিপি 200 বাই ডিফল্ট থাকে হচ্ছে রেসপন্সের ভ্যালিডেশন, অর্থাৎ যে কোনো একটা রিকোয়েস্ট পাঠানোর পর যদি আমরা এইচটিটিপি 200 পাই ধরে নিই রিকোয়েস্টটা ঠিক মতো আসে। এখন এখানে জিজ্ঞেস করতে পারেন ভাই রিকোয়েস্ট ঠিক মতো আসে মানে কি? রিকোয়েস্ট ঠিক মতো আসে মানে হচ্ছে রিকোয়েস্ট করা যে সার্ভারটা সেই সার্ভারটা জীবিত আছে, দ্যাটস অল, এর বাইরে অন্য কিছু না। যদি আমার কোনো ফাংশনাল অ্যাসপেক্ট থাকে, লেটস সে আমি একটা এইচটিটিপি রিকোয়েস্টে 2 পাঠাইলাম, এক্সপেক্ট করবো 5, আমি কিন্তু রিকোয়েস্টে 200ই পাবো, রেসপন্সে 200 পাবো, কারণ সার্ভার ঠিক আছে। কিন্তু সেই টেস্টগুলি
মূলত হচ্ছে ফাংশনালিটি অ্যাপ্লাই করলো না। আমি এক্সপেক্ট করতেছিলাম 2 কিন্তু পাইতেছি 5 এরকম। সেই চেকগুলি আমাদের ম্যানুয়ালি আলাদাভাবে টেস্টিং এর জন্য করতে হয়, কিন্তু সার্ভারের স্ট্যাটাস চেক করার জন্য এইচটিটিপি ব্যবহার করতে হয়। কারণ হচ্ছে যে আমরা কি বলতেছিলাম যে আমরা এক্সেপশন যখন দেখতেছি, এই এক্সেপশনগুলি মানে হচ্ছে এইচটিটিপি সার্ভার ইরর হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। সো ভ্যালিড টেস্ট কেস সিনারিও বা হ্যাপি পাথের ক্ষেত্রে এটা ধার্তব্যের কোনো বিষয় না, বা বাউন্ডারি ভ্যালুর ক্ষেত্রেও এটা ধার্তব্যের বিষয় না। এটা ধরার বিষয় হচ্ছে তখনই যখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের বিহেভিয়ারটা অ্যাজ এ ইরর কন্ডিশন হিসেবে এক্সপোজ করতেছে। সো আমি এখানে ইরর কন্ডিশন বেসড আইটেমগুলি আসতে পারি। কি ধরনের ইরর হতে পারে? শুরু হচ্ছে 4x ক্লায়েন্টের বিহেভিয়ার ইরর। এটা রিকোয়েস্ট খারাপ হতে, ব্যাড রিকোয়েস্ট হতে পারে, আনঅথরাইজ হতে পারে, তারপরে হচ্ছে ফরবিডেন হতে পারে। ফরবিডেন ওয়ান অফ দ্য অ্যাক্সেস থিং। অর্থাৎ আমরা তো জানি যে অথেন্টিকেশন এবং অথরাইজেশন, অর্থাৎ একটা ইউজার অথেন্টিকেট হলো, সে ভ্যালিড ইউজার, তারপরে সে যে অথরাইজেশন পেলো, তার হয়তো কোনো রিসোর্সের বা কোনো ইউআরএল এর তার সেখানে অ্যাক্সেস করার অনুমতি নাই। সো সেক্ষেত্রে আনঅথরাইজ এবং ফরবিডেন ব্যবহার করে আমরা জিনিসগুলোকে রিকোয়েস্ট করি। অর্থাৎ ইমপ্লিসিটলি যদি বলা হয় যে এই রিকোয়েস্টগুলি তার জন্য অ্যাক্সেসেবল না, ফরবিডেন। নট ফাউন্ড মানে হচ্ছে এটা সার্ভার থেকে বলে দিচ্ছে যে হ্যাঁ এইটা আসলে ক্লায়েন্ট যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আমার এখানে নাই। মেথড নট অ্যালাউড, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিকিউরিটি মেথড রেসপন্সেস। অর্থাৎ এইচটিটিপি যখন একটা এইচটিটিপি সার্ভার এপিআই গুলোকে এক্সপোজ করে, তখন এইচটিটিপি সার্ভারে যাতে কোনো ধরনের গেট এবং পোস্ট, লেটস সে একটা গেট মেথড এক্সপোজ করলো, সে যাতে গেটের পাশাপাশি অন্যান্য মেথড যাতে এক্সপোজ না করে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে একটা মেথড এক্সপোজ করা হলো, শুধু ওইটাই যেন মেথড এক্সপোজ করে, এক্সপ্লিসিটলি অন্যান্যগুলো যেন মেথড বন্ধ করে দেয় বা এক্সেপশন দিয়ে ইরর জেনারেট করে দেয়, যাতে করে কোনো ধরনের ইনজেকশন বা কোনো ধরনের আননেসেসারি মেথড কল যাতে না হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিকিউরিটি চেকলিস্ট ফর ওডব্লিউএসপি। এবং সুয়েগার বা এরকম এপিআই লেভেলের ডকুমেন্টেশন টুলগুলি যারা ইউজ করে, তারা সরাসরি দেখতে পায় যে একটা মেথড যখন আমাদের ওয়েব সার্ভিস দিয়ে এক্সপোজ করতেছি, সাথে সাথে কি কি ওই একই ইউআরএল এর উপরে কি কি মেথড ওপেন আছে সেটাও বলে দেওয়া যায়, সেটাও আর কি এক্সপোজ করে। এবং তখন অ্যাজ এ ডেভেলপার সেটাকে এক্সপ্লিসিটলি বন্ধ করতে হয়, যাতে আননেসেসারি মানে ক্লায়েন্ট যাতে আননেসেসারি কোনো মেথডকে অ্যাক্সেস করতে না পারে। সো 4x হচ্ছে সাধারণত ক্লায়েন্ট ইরর্স, আর 5x হচ্ছে পুরোটাই সার্ভার ইরর্স। সো ইউজুয়ালি কমন ইরর হচ্ছে এইচটিটিপি 500, এবং এইচটিটিপি 500 মেসেজ হচ্ছে ওয়ান অফ দ্য কমন থিং, সার্ভার বসে যায়। অর্থাৎ যারা মেইনটেনেন্সে কাজ করে তারা ওয়েব সার্ভিসে এই রেসপন্স পাওয়ার সাথে সাথে আর কি লাল বাতি চলে, তো এখন আমাদের সার্ভারের রিকোয়েস্ট করার দরকার হচ্ছে। এখানে অনেক ধরনের রিকোয়েস্ট রেসপন্স আছে, স্পেশালি 500 তো বেশি ইউজ করা হয় যারা হচ্ছে সাইট ক্রলিং করে বা যারা হচ্ছে ওয়েব সার্ভিস ক্রলিং করে চেকিং করে, তারা এটা সবসময় এক্সপেক্ট করে। যদি এটা এক্সপেক্ট না করে তার মানে হচ্ছে তখন আর কি বুঝে যে হ্যাঁ এটা আসলে ইমপ্লিমেন্টেশন না, মানে এটা আর কি তারা এক্সপেক্ট করে না। 501 দিলে পেলে তারা আর কি তখন ডেভেলপারের কাছে যায়। এরকম এটা সার্ভার লেভেলের এই এক্সপোজগুলি আছে। আচ্ছা, এখানে দুইটা আরো ইম্পর্টেন্ট আছে, সেটা হলো দুইটা না একটা। 2x আমি বললাম যে এটা হচ্ছে সব ভ্যালিড সাকসেস, সবগুলি ভ্যালিড। এখানে 203টা হচ্ছে পাবলিক ইনফরমেশনগুলি এক্সপোজ হয়। এখানে 300টা হচ্ছে যারা হচ্ছে এন্টারপ্রাইজ সার্ভিস বাস বা হচ্ছে লেটস সে আপনার ওয়েব সার্ভিস আছে 10টা, কিন্তু 10টা আলাদা ইউআরএল না হয়ে, আচ্ছা ইউআরএল বলতে আমি যেটুকু বোঝাচ্ছি সেটা হচ্ছে এইটুকু, এটাকে বলা যেতে পারে হোস্ট নেম, আর এইটুকু বলে হচ্ছে পাথ নেম। সো আমার একটা এন্টারপ্রাইজ সলিউশনে আমার 10টা একই ওয়েব সার্ভিস এক্সপোজ করা নোড আছে এবং সবাই একই পাথ ইমপ্লিমেন্ট করা, কিন্তু আমার যে ক্লায়েন্ট সে মূলত আমার একটা ইউআরএল জানে। অর্থাৎ ফ্রন্ট ফেসিং একটা এন্টারপ্রাইজ সার্ভিস বাস আছে, তার কাছে মেইনলি রিকোয়েস্ট আসবে এবং সে তার চাইল্ড বা অন্যান্য হোস্টের কাছ থেকে রিকোয়েস্টটা দিয়ে সার্ভ করে তারপরে সেই ক্লায়েন্টকে যেটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট সার্ভ করবে, কাইন্ড অফ এরকম। পেন্সিল এক্সটার্নাল ক্লায়েন্ট আমার একটা ইউআরএলেই হিট করলো,
এবং সে মূলত তার আন্ডারে এতগুলি হোস্ট আছে, সবাই একই ইউআরএল এর ইমপ্লিমেন্ট করা আর কি বিভিন্ন নোড তাদের কাছ থেকে নিয়ে রেসপন্স পাঠালো। তো এখানে যে ক্লায়েন্ট হিট করতেছে তার কিন্তু জানার প্রয়োজন নাই কার কাছ থেকে রিকোয়েস্ট আসতেছে। সো কি হচ্ছে, রিকোয়েস্টটা মেনলি এই লেভেলের রাউট হয়ে তারপরে রিকোয়েস্টটা সার্ভ হয়ে আসতেছে। রাউট হয়ে যখন আসতেছে, এখানে রাউট হতে পারে, এখানে রাউট হতে পারে, এখানে রাউট হতে পারে, ওর বিভিন্ন নোডে রাউট হতে পারে। রাউট হয়ে সার্ভ হয়ে যখন আসতেছে, ইনিশিয়াল যে রেসপন্সটা আসে তখন আর কি এখানে রিডাইরেকশন কোডগুলি ব্যবহার করা হয়। অর্থাৎ ক্লায়েন্টকে জানানো যে তোমার যে রিকোয়েস্টটা সার্ভার আমি পাইছি, আমি রিডাইরেক্ট হয়ে কাজ করে তোমাকে আমি দিতেছি। তো এই মেইনলি রিডাইরেকশনের জন্য এইটা ব্যবহার করা হয়। আচ্ছা, এইখানে কারোর কোশ্চেন আছে কিনা? আধা ঘন্টা হয়ে গেছে। কারোর স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ধারণা দিলাম যে কিভাবে আসলে এপিআই ডিফাইন করা হয়, এইচটিটিপি প্রোটোকলের ডেফিনেশন এবং এইচটিটিপি প্রোটোকলের ইররগুলি কি কি থাকতে পারে। এখানে কারো কোশ্চেন আছে? ওকে, কারোর কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে কাইন্ডলি কোশ্চেন ইয়েতে লিখে দিলে বেটার হয়, চ্যাটে লিখে দিলে আমি আর কি ব্যাক করে আসার পর যাতে দেখতে পারি। ওকে, দাদা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। হ্যাঁ, এই বাউন্ডারি ভ্যালুর ক্ষেত্রে এখানে তো তাহলে দুই ধরনের টেস্টিং হবে, মানে পজিটিভ এবং নেগেটিভ, তাই না? নেগেটিভ টেস্টিংটা মূলত বাউন্ডারি ভ্যালুতে এই শুধু মানে পজিটিভ টেস্টিং এর অংশগুলি দিচ্ছে, বাউন্ডারি ভ্যালু তো অ্যাকচুয়ালি নেগেটিভ টেস্টিং এর মধ্যে পড়ে না। নেগেটিভ টেস্টিংটা হচ্ছে বাউন্ডারি এক্সিড করা টেস্টিং, রাইট? সেগুলি সব এক্সেপশনের মধ্যেই পড়বে। লেটস সে আচ্ছা তোমার আচ্ছা আচ্ছা। বাউন্ডারি ভ্যালু ইন্টিজারের ওই পয়েন্টে যা আসবে সেটা তো এক্সেপশন হিসেবেই আসবে। এবং একেবারে লাস্ট নাম্বার ইন্টিজার সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Okay, boundary value is still a valid request, but make sure that boundary value exceed মানে ওই একেবারে এন্ড পয়েন্ট পর্যন্ত যাতে সাপোর্ট করে, সেটা হবে এক্সেপশন। এটা হলো এক্সেপশনের মধ্যে। আচ্ছা আচ্ছা। কারণ তোমার এপিআই গুলো যাতে সেই বা এক্সিড ভ্যালুর রেসপেক্টে রেসপন্সটা প্রপারলি পাঠাচ্ছে। এই এক্সেপশনের ভিতরে এখানে আমি বলি যে আমি এখানে দিচ্ছি যে বাউন্ডারি ভ্যালু তো মেথড প্যারামিটার এবং বডি প্যারামিটার। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা এইচটিটিপি প্রোটোকল, একটা এইচটিটিপি প্রোটোকলের কিন্তু লেটস আমি এখানে লিস্ট লিখি। এইচটিটিপি প্রোটোকলে বাই ডিফল্টে পার্ট থাকে হচ্ছে রিকোয়েস্ট হেডার, 2 নাম্বার হচ্ছে রিকোয়েস্ট বডি। এখন এটা যখন আমরা একটা এইচটিএমএল ফাইল বানাই তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ডিফাইন করে দিতে হয়। তো এইচটিটিপি হেডারের মধ্যে কি কি হেডার ব্যবহার করা যায় এবং তার উপর বেস করে এক্সেপশন গুলি দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি যখন এক্সেপশন টেস্ট কেস লিখতেছি তখন কিন্তু আমাদের ধারণা রাখতে হয়, ধরো ইনভ্যালিড, সো এই তিনটে জায়গাতেই এই জিনিসটা আসতে হয়। রিকোয়েস্ট হেডারের একটা অংশ হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার। আমি এখন আমরা এইচটিপি ইরোড দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে এইচটিপি হেডার্স। এইচটিপি হেডার্স খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ হচ্ছে যে এইচটিপি হেডারগুলি আমাদের রেগুলার ব্যবহার করার দরকার হয় যারা আমরা জিমিটারে কাজ করি। এবং এইচটিপি হেডারের উপর বেসিস করে কিন্তু একটা আমরা কি দেখছিলাম, একটা ওয়েব ব্রাউজার আমার এই এপিআই ও বুঝতে পারে এটা আসলে ওয়েব, এটা না মোবাইল, নাকি এটা কোনো কমান্ড লাইন ক্লায়েন্ট, বা এটা কি, এই বিহেভিয়ারটা বুঝতে পারে। সো এইচটিপি হেডারের উপর বেস করে লেটস সে আমার অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে লেটস সে ব্রাউজার এক বিহেভিয়ার করে, পিসি ব্রাউজারে, মোবাইল ব্রাউজার এক বিহেভিয়ার করে, আবার ট্যাবলেট ব্রাউজারে আরেক ধরনের বিহেভিয়ার করে।
এই হেডারের উপর বেসিস করে কিন্তু অল রিসোর্স ওই ক্লায়েন্টকে দেওয়া হয়। সো আমরা যদি হেডারের মধ্যে আসি, আমরা দেখব একটা হেডার হচ্ছে ইউজার এজেন্ট। এই আমরা যে অ্যাপ্লিকেশন জিওপার্টি ওপেন করছিলাম, এই হেডারের আইটেমগুলি আমি দেখতে পাবো। রিকোয়েস্ট হেডার্স, অ্যাকসেপ্ট একটা রিকোয়েস্ট হেডার, অ্যাকসেপ্ট এনকোডিং, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, কানেকশন, কুকি ডেটা, অর্থাৎ ব্রাউজারের ক্যাশের ভিতরে সেভ করা যে কুকি ডেটা, সেই কুকি ডেটাগুলি আমরা পাঠাচ্ছি অ্যাজ এ কুকি হিসাবে। এই কুকির ভিতরে কুকি একটা আর কিছুই না, এটা একটা ম্যাপ। ম্যাপ মানে হচ্ছে, আমি এটাকে ম্যাপ বলি, এটাকে বলে হ্যাশট্যাগ বললে আরো ভালো হয়। মানে হচ্ছে ইন্ডেক্সড একটা ম্যাপ ভ্যালু, যেখানে সবগুলি কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাইড। সো এই কুকির ভিতরে প্রত্যেকটা আইটেম ইউনিকলি অ্যাক্সেস করা যায়। সো প্রত্যেকটা আইটেম কুকি হিসেবে পাঠাচ্ছে ক্যাশে যা যা ছিল। এরপর হোস্ট ডেফিনেশন, রেফারেন্ট ইউআরএল এবং ইউজার এজেন্ট। এই ইউজার এজেন্ট ডিফাইন করে হোয়াট ক্লায়েন্ট বিহেভিয়ার বেস ডেটা শুড এপিআই গিভ, অর্থাৎ এইটা আসলে কি তার উপর বেস করে এটা দেয়। এইটা খুব সুন্দর টের পাওয়া যায় যদি আমরা লোকালি কোনো প্রক্সি ডিফাইন করে আমাদের মোবাইলের বা ট্যাবলেটের ট্রাফিককে যদি আমরা করি, মনিটর করি, তখন আমরা ইজিলি এটা বুঝতে পারবো যে বেসড অন ইউজার এজেন্ট কিভাবে রিসোর্সগুলি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা আইকন রেসপন্সে দিল, সেই আইকনটা বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এপিআই এর ক্ষেত্রেও আমরা এই বিহেভিয়ার অ্যাপ্লাই করতে পারি। বাট ইউজুয়ালি এপিআই এর ক্ষেত্রে ইউজার এজেন্টটা দেখা হয় না, কারণ হচ্ছে এপিআই সাধারণত ডেটা দেয়। ডেটা দেওয়ার জন্য ইউজার এজেন্ট খুব একটা দেখে না। এপিআই দেখে সাধারণত কোন টাইপের ক্যারেক্টার সেট বা বলতে পারো যে কি ধরনের এনকোডিং, ডেটা রিলেটেড হেডারগুলোই এপিআই সাধারণত দেয়। ক্যাশ, ইউজার বিহেভিয়ার, ইউজিবিলিটি, এই বিহেভিয়ারগুলি সাধারণত অ্যাপ্লিকেশন বা ইউআই অ্যাপ্লিকেশন যারা হোস্ট করে বা যারা ব্যবহার করে, তারাই সাধারণত এই জিনিসগুলি হ্যান্ডেল করে। এগেইন ইউজার এজেন্টের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে একটা এইচটিটিপি হেডার, যেটার মাধ্যমে ক্লায়েন্টের বিহেভিয়ার এক্সপোজ করা হয়। এই লিস্টে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, এই লিস্টে মূলত পপুলার ইউজার এজেন্ট গুলা, সরি, পপুলার এইচটিটিপি হেডার গুলা ডিফাইন করা আছে। এখন কাস্টম হেডার থাকতে পারে। যারা সাধারণত যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি সিকিউর অ্যাপ্লিকেশন, তারা কি করতে পারে, নিজেদের ওয়েব সার্ভারে স্পেসিফিক কাস্টম এইচটিটিপি হেডার ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ওয়েব সার্ভার মডিফাই করতে হয়। অথবা যেটা করতে পারে, তারা নিজেদের মতো প্যারামিটার ইউজ করে দিতে পারে মেথড চেইনিং এর জন্য। অর্থাৎ প্রথম রিকোয়েস্ট আসলো, একটা প্যারামিটার দিল, তারপরে রেসপন্স আর একটা প্যারামিটার দিল, আর রিকোয়েস্ট আর একটা প্যারামিটার দিল, রেসপন্স আর একটা প্যারামিটার দিল, যাতে মেথড যে মেথডগুলি এক্সিকিউট হচ্ছে এপিআই এন্ডে, সেগুলো যাতে চেইনিং মেনটেন করে হয়, অর্থাৎ একটার পর আর একটা যাতে হয়। এতে সুবিধা হচ্ছে, এক হচ্ছে সিকিউরিটি মেনটেন করা যায়, দ্বিতীয় হচ্ছে স্টেপ বাই স্টেপ স্ট্রেসিং করা যাচ্ছে। এতে ডায়াগনোসিস যেমন সুবিধা হয়, তেমন রিলায়েবিলিটি বাড়ে। এটা আমরা অ্যাপ্লিকেশনগুলি যদি আমরা নিয়মিত এই যে ব্রাউজার নেটওয়ার্ক টুলে বা প্রক্সি ব্যবহার করে যদি মনিটর করি, তাহলে এক্সচেঞ্জগুলি দেখতে পাওয়া যায়। যারা সাধারণত যে মিটার বা লোড রানার পারফরমেন্স টেস্ট স্ক্রিপ্ট সাধারণত যারা করে, তাদেরকে এই প্যারামিটারগুলি প্যারামিটারাইজ করতে হয়। ওই জন্য এই রিলেটেড যারা স্ক্রিপ্ট করে, তাদের এইগুলি সম্বন্ধে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হয়, নাহলে পসিবল না। তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে টেস্টিং এর। আমরা এই পর্যায়ে ছিলাম যেখানে আমাদের ইনভ্যালিড রিকোয়েস্টগুলি কি কি তার একটা এক্সাম্পল দিলাম। ওকে, পারফরমেন্স বিহেভিয়ারের কি কি টেস্ট করতে পারি, হচ্ছে আরপিএস, রিকোয়েস্ট পার সেকেন্ড, আর হচ্ছে রেসপন্স টাইম। এই দুইটা হচ্ছে একেবারে ভেরি বেসিক। সিকিউরিটি বিহেভিয়ার আমি এখন ডিটেলে যাচ্ছি না, মেইনলি ইনজেকশনগুলি অফ করা, মেইনলি হচ্ছে অথেন্টিকেশন রিলেটেড কাজগুলি করা, মেইনলি পেনেট্রেশন প্রোটেক্টেড কিনা। এটা মেইনলি ইনফ্রাস্ট্রাকচার বেসের চাইতে অ্যাপ্লিকেশন বেসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এই জন্য ওডব্লিউএসপির আমি লিঙ্ক একটা দেই। রেস্টের সিকিউরিটি একটা চিটশিট আছে, সেটা ফলো করলেই মোটামুটি
চলে। ওকে, সো লেটস ডিফাইন দিস অ্যাজ আওয়ার অটোমেশন রিকোয়ারমেন্ট। সো এই জিনিসগুলি আমাদের অটোমেশনে আমরা চেক করব। অটোমেশন রিকোয়ারমেন্টের আর একটা বড় পার্ট হচ্ছে কিভাবে রান হবে। ওকে, সো এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, হাউ এক্সিকিউট। নাও কিভাবে রান হবে, এটা মূলত যে কোনো অটোমেশন প্রজেক্ট তৈরি করার জন্য একেবারে প্রাইমারি বেসিক, এটা আমার জানতেই হয়। কারণ হচ্ছে কিভাবে রান হবে তার উপর বেস করে আমাদের প্রজেক্টে গড়ে ওঠে। যদি আমার অ্যাপ্লিকেশনগুলি লোকালি রান হয়, যদি টেস্টটা আমাদের যে টেস্টটা যে কোড করতেছে তার লোকাল মেশিনে রান হয়, তাহলে হয়তো একটা ডেভেলপার যেভাবে কোড রান করে সেইভাবে টেস্টটা যদি তার কোড রান করে তাহলেই চলে। তাহলে আর খুব একটা কষ্ট করার কিছু নেই, অর্থাৎ একটা ডেভেলপার লোকালি যেভাবে তার কোড করে সেভাবে রান করলেই চলছে। কিন্তু যদি আমাদের সিআই বা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন থাকে, অথবা আমাদের এক্সটার্নাল ইনফ্রাস্ট্রাকচার থাকে যেখানে আমাদের রান করতে হবে, আমাদের লোকালি রান করতে হবে না, এক্সটার্নাল এনভায়রনমেন্টে রান করতে হবে, অথবা এক্সটার্নাল যারা এক্সটার্নাল বিল্ডার লাইক জেনকিন্স বা ব্যাম্বু বা এক্সটার্নাল যারা জব রান করে এরকম অ্যাপ্লিকেশনের থ্রুতে রান করতে হবে, তখন আমাদের কি করতে হয়, স্পেশালি আলাদা যেটাকে বলেছে মেকানিজম রাখতে হয় যাতে আমরা আলাদাভাবে রান করতে পারি। তো এখানে রান স্ট্র্যাটেজি হচ্ছে, যদি ধরি লোকালি রান হবে, দিয়ে জেনকিন্সে রান হবে, জেনকিন্স বা যে কোনো সিআই সার্ভার। এই জিনিসটা বলে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে কোম্পানি ভেদে এই এনভায়রনমেন্ট আলাদা হয়। ইউজুয়ালি বাংলাদেশের এনভায়রনমেন্টে আমি দেখছি যে টিম টিএফএস বা ক্রুজ কন্ট্রোল, আমি এই অ্যাপ্লিকেশনগুলি দেখছি যারা ব্যবহার করে টেস্টিং রান করার জন্য বা ডেভেলপমেন্ট সার্ভারের জন্য। ইউজুয়ালি কন্টিনিউয়াস সিআই সার্ভার ডেভেলপাররা যেটা ইউজ করে টেস্টারদেরকেও সেই একই জিনিস ব্যবহার করতে হয়। সো সেই একটা সাপোর্ট রাখতে হয়। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, হাউ ইট উই উইল রান। আর এরপরে হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিংটা হচ্ছে টেস্টিং এর ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিং। ক্রিটিক্যাল থিং কিন্তু অ্যাপ্লিকেশনের রেসপেক্টে ক্রিটিক্যাল থিং না, এটা ক্রিটিক্যাল থিং হচ্ছে মূলত টেস্টারের অ্যাকাউন্টেবিলিটি বা ট্রাস্টেবিলিটির উপর বেস করে হয়। অর্থাৎ একজন টেস্টার টেস্ট করতেছে কিনা, কি কি টেস্ট করতেছে, সেটাকে কিভাবে অ্যাপ্লিকেশনের জন্য ভ্যালুয়েবল এবং সেটার ইম্পর্টেন্স কতটুকু, এগুলি সব মূলত এই রিপোর্টিং এর মাধ্যমেই ধরা পড়ে। এখন একটা টেকনিক্যাল টিমে লাইক ডেভঅপস এনভায়রনমেন্টে হয়তো রিপোর্টিংটা খুব বেশি মানে রিপোর্টিং এর অডিয়েন্স যারা, কারণ রিপোর্টিং যখন আমরা ডিফাইন করবো তখন আমাদের চিন্তা করতে হবে যে এর অডিয়েন্স কারা, কারা দেখবে। তো একটা ডেভঅপস বা একটা টেকনিক্যাল এনভায়রনমেন্টে সাধারণত রিপোর্টিং এর অডিয়েন্স গুলি সাধারণত টেকনিক্যাল হয়। লেটস সে কোম্পানির আর্কিটেক্ট অথবা ডেভ টিম মেম্বার্স অথবা আরেকজন কিউ টিম মেম্বার্স। আমার এখানে 1 মিনিট, আমার এখানে আমি জুম ঝামেলা করতেছে আমাকে। ওকে, ঠিক আছে। জুম ঝামেলা করতেছে মানে হচ্ছে আমার অফিসের অ্যাকাউন্ট সে এখনো রেজিস্ট্রেশন করতে পারতেছে না। যাই হোক, সো যেখানে আমরা ছিলাম যে আমরা কি দেখতেছিলাম, আমরা রিপোর্টিং এর অংশ বলতেছিলাম যে রিপোর্টিং এর ওয়ান অফ দা ক্রাইটেরিয়া হচ্ছে যে রিপোর্টিং কি লেভেলের রিপোর্টিং হইতে হয়। ইউজুয়ালি রিপোর্টিং যত বেশি টেকনিক্যাল হবে তত বেশি প্রোডাক্টের জন্য ফ্রুটফুল হবে। অর্থাৎ একটা টেকনিক্যাল রিপোর্টিং মানে হচ্ছে একটা প্রবলেম ধরা পড়ার পর সে তার কাছে ততটুকু বা ততটুকু ইনফরমেশন ইনসার্ট করা হয় রিপোর্টিং এ, যাতে একটা ডেভেলপার দেখে বুঝে এবং কুইকলি যেটাকে বলে রুট কোড অ্যানালাইসিস করতে পারে, বা রুট কোড অ্যানালাইসিস যদি দেওয়া যায় ওখানে তাহলে সহজে সে প্রবলেমটা সলভ করতে পারে। সো একটা এপিআই এর এখানে আমাদের ইউজুয়ালি কি পাই, এইচটিটিপি এরর পাই, যেটা আমাদের কোনো যদি প্রবলেম হয়
কারণ ফাংশনাল বিহেভিয়ারে যদি কোনো প্রবলেম পাই আমাদের এক্সপেক্টেড রেজাল্ট দেখি সহজে বুঝতে পারি যে আসলে ফাংশনালিটি ভুল। কিন্তু রিপোর্টিং এর ভিতরে শুধু তো আমার ফাংশনাল ইররগুলি থাকে না, নন ফাংশনাল ইররগুলি থাকতে পারে, এক্সেপশনগুলি থাকতে পারে। সেই জিনিসগুলির জন্য মূলত এইচটিটিপি এরর ছাড়া তার কোনো ভরসা নেই, ক্লায়েন্ট তো আর অন্য কিছু পাবে না। সেক্ষেত্রে ওই মেসেজটা প্রপারলি দেওয়া এবং যেটাকে বলে স্ট্রাকচার্স অনুযায়ী প্রপারলি যাতে রিপোর্টিং এর মধ্যে ইনসার্ট হয়, যাতে একটা ডেভেলপার বা যে এই প্রবলেমটা নিয়ে ডায়াগনোসিস করবে সে যাতে সহজেই এটা বুঝতে পারে। এই জন্য রিপোর্টিং এর সবার প্রথমে থাকা উচিত যে কে অডিয়েন্স, হু আর অডিয়েন্স। দ্বিতীয় হচ্ছে হাউ মাচ টেকনিক্যাল। এই দুইটা ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি থিংস। আর 3 নম্বর যেটা হচ্ছে যে সাইড আর কি, ইট ইজ অ্যাক্সেসেবল। হাউ ইট ইজ অ্যাক্সেসেবল এইটার কারণ হচ্ছে যে কোম্পানি ভেদে রিপোর্টগুলি সাধারণত ইমেলের মাধ্যমে দেওয়া হয়। ইমেলের চাইতে এখন যেটা সবচেয়ে বেশি চলে, অ্যালিউর বা সেরেনিটি ব্যবহার করে ওয়েবের একটা লিঙ্ক দেওয়া হয়, তাতে লিঙ্কে গেলে প্রত্যেকটা টেস্টের রিপোর্টগুলি আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখতে পারি। ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে হচ্ছে টেকনিক্যাল পার্সপেক্টিভস বা নন টেকনিক্যাল পার্সপেক্টিভস, বা যেটাকে বলে ইউজার স্টোরি বেসড পার্সপেক্টিভস, বিডিটি বা ঘেরকিন ব্যবহার করে বিভিন্ন পার্সপেক্টিভে একই রিপোর্টকেই আলাদাভাবে দেখা হয়, যাতে করে অডিয়েন্স সহজেই বুঝতে পারে। আমি যে আমার এরকম সুবিধা হয়েছে যে মাল্টিপল প্রজেক্টে যেখানে ক্লায়েন্ট অর্থাৎ যারা এন্ড ইউজারের সাথে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে, ক্লায়েন্ট সরাসরি এই রিপোর্টগুলি পেয়ে যাচ্ছে। অর্থাৎ ক্লায়েন্ট তার ইউজার স্টোরি কতটুকু হয়েছে, কি কি সমস্যা আছে সেটা সরাসরি তার কাছে ভিজিবল হয়ে যাচ্ছে শুধু এই টেস্ট রিপোর্টের মাধ্যমে। মানে টেস্টিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউটিলিটি ফর ক্লায়েন্ট, তারা যাতে সহজে জিনিসটা দেখতে পারে এবং তারা নিজেরা সেই অনুযায়ী ডিসাইড নিতে পারে। এইখানে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা হচ্ছে একেবারে বেসিক। আমি এখন কোডিং এ চলে যাবো। এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে এর কি করা? ওকে, তাহলে এভাবে আসছে হচ্ছে আমাদের ফাইনালাইজিং আর্কিটেকচার। আমি এখানে এই জায়গাতে একটু আর কি ডিক্টেটরশিপ কোনো মতামত নিচ্ছি না, কারণ আমি দেখো হচ্ছে জাভা রেস্ট শিওর ডিফাইন্ড কেস, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে অনগোয়িং, একটা একটা করে যখন যাবো একটা একটা করে দেখবো। আর বাই দ্য ওয়ে, আমরা যখন একটা টেস্ট, একটা এপিআই যখন আমরা টেস্ট করব, মিনিমাম জিনিসটা হচ্ছে যে এপিআই স্পেসিফিকেশন দেখা, অর্থাৎ এপিআই স্পেসিফিকেশনে কি কি থাকে সেটা আসলে দেখা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এপিআই স্পেসিফিকেশনে কি কি দেখা মানে কি, আমরা এপিআইটা এক্সপোজ করছি এইচটিটিপির মধ্যে, সো আমার এইচটিটিপি স্পেসিফিকেশনটা মাস্ট থাকতে হবে। মানে কি, মানে হচ্ছে যে একটা রিকোয়েস্টের ইউআরএল, একটা রিকোয়েস্টের এন্ড পাথ কি, অর্থাৎ প্রপার ইউআরএল রিকোয়েস্টটা কি, সে কি কি রিকোয়েস্ট হেডার অ্যাকসেপ্ট করতেছে বা অ্যাকসেপ্ট করতে পারবে, সেইগুলো থাকতে হবে, এটা মাস্ট। এই দুইটা থাকতে হবে। আর এখন যদি ওই রিকোয়েস্টটা কোনো প্যারামিটার নেয়, প্যারামিটার স্পেসিফিকেশন থাকতে হবে। এবং যদি রিকোয়েস্ট বডি নাই, রিকোয়েস্ট বডির স্পেসিফিকেশন থাকতে হবে। ইউজুয়ালি এগুলো হয় সাধারণত রিকোয়েস্ট বডি সাধারণত যায় হচ্ছে রেস্টে জেসন আকারে। জেসন, আমি জেসনের এক্সাম্পল দিই। আমি একটা ছোট টুল দেখাচ্ছি, আমি ওয়েবের টুলের ইউজ করি। আমাদের ডেভেলপাররা খুব বেশি আর কি অর্গানাইজ না, তারা জাস্ট টেক্সচুয়াল পাঠায়। তো এটাকে সুন্দরভাবে দেখার জন্য রিকোয়েস্ট ফরম্যাটার, জেসন ফরম্যাটার রিকোয়েস্ট এইভাবে অর্গানাইজড, এটা একটা জেসন ফরম্যাট। সো এটা হচ্ছে মেথড বডির ভিতরে দিতে হয়। সো আমার যে অ্যাপ্লিকেশন আমরা টেস্ট করব সেইটার একটা স্যাম্পল রিকোয়েস্ট আমি দিয়েছিলাম স্যাম্পল ডাটা বডিতে। এইটা যদি আমি ইউজ করি,
অলরেডি ফরম্যাট করে দিছে। ইট ইজ জাস্ট সিম্পল স্যাম্পল রিকোয়েস্ট। এইখানে এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা, কারণ এটা একেবারে ভেরি ভেরি বেসিক। সো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, গুড। সো আমি এখন যেটা করব, আমাদের অ্যাপ্লিকেশনটা রান করাবো। আমি লোকালি রান করাচ্ছি। জাভা -4। এটা রান হবে 9100 পোর্টে। ইয়েস। সো অ্যাপ্লিকেশন রান করে গেছে। এখন অ্যাপ্লিকেশনটা রান করতেছে কিনা আমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাই, আমি ইউজ করব মেইনলি, আগে ব্রাউজার ইউজ করে দেখি কি অবস্থা হয়। ব্রাউজারে একটা এপিআই কে কিভাবে আমরা পাবো। এটা একটা ইউআরএল, ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেভ করা ছিল, দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রিকোয়েস্ট যেটা আমি সেন্ড করছি। এগুলো হচ্ছে আমার গুগল ক্রোমের প্লাগ ইন থেকে আসছে। সো আমি রিকোয়েস্টে দিচ্ছি রিকোয়েস্ট ইউআরএল। আমার এটা হচ্ছে ইন মেমোরি ডেটাবেস, এখানে কোনো আসলে ডেটা নাই, সেই জন্যই ব্ল্যাক দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট ইউআরএল, রিকোয়েস্ট হেডার, এবং সরি, এটা রেসপন্স হেডার। রিকোয়েস্ট হেডার হচ্ছে এখানে যখন ব্ল্যাঙ্ক হিসেবে ছিল, সে কুকি ডাটা পাঠাইছে, কানেকশন কিরকম পাঠাইছে, এটা হচ্ছে ক্রোম পাঠাইছে। আর রেসপন্সে আমরা পাইছি হচ্ছে এই কয়টা,